আপনি শুনছেন গল্পের ক্যারাভ্যান। বন্ধুরা, অনেকদিন পরে আপনাদের অনুরোধে আজ আবার আগাথা ক্রিস্টি। গোটা বিশ্বের পাঠকদের কাছে এই রহস্য লেখিকার পরিচয় নতুন করে দেবার কিছু নেই। শুনবেন তার আরও একটি রোমহর্ষক কাহিনী, দ্য মিরর ক্র্যাকড ফ্রম সাইড টু সাইড। শুরু হচ্ছে এর প্রথম পর্ব। জানলার ধারে বসে। জানলার ধারে বসে নিজের বাগানের দিকে তাকিয়েছিলেন মিস মার্পল। এই সেদিন পর্যন্ত বাগানের পরিচর্যার সময় কাটানোই ছিল তার আনন্দ। কি অসীম গর্ব আর পরিতৃপ্তি ছিল এই বাগান নিয়ে। কিন্তু উপায় কি? বয়সের শৃঙ্খল আষ্টে পিষ্টে জড়িয়ে ধরেছে। ডাক্তারের কঠোর অনুশাসনে কোনো রকম শারীরিক পরিশ্রম করাই বারণ হয়ে গেছে। কিন্তু জেন মার্পেলের মনে কিশোরীর মতো অনুসন্ধিৎসা আর তীক্ষ্ণ বুদ্ধির খবর রাখে কতজন? নিজের আশৈশব পরিচিত এই সেন্ট মেরি মিডের কি পরিবর্তন! পথঘাটও আধুনিক সভ্যতার সঙ্গে তাল মিলিয়ে পাল্টে গিয়েছে। বদলে গেছে দোকানগুলোর চেহারা। বেশিরভাগ বাড়ি হাত বদল হয়েছে। তাদের বাইরের চেহারা অবিকৃত রেখে ভেতরে তৈরি করা হয়েছে আধুনিক নিত্য প্রয়োজনীয় ব্যবস্থা। প্রচুর ফ্ল্যাট বাড়ি তৈরি হয়েছে। সেখান থেকে আসে মিস মার্পেলের ঘরের কাজে সাহায্য করার মেয়েটি। লেখাপড়া জানা মেয়ে বউরাও আজকাল এই ধরনের কাজ করতে উৎসাহী। কিন্তু মনে মনে পুরনো দিনের পরিচারিকাদের কাজের গুণগত মানের সঙ্গে এদের তুলনা করে মনে মনে দীর্ঘ নিঃশ্বাস ফেলা ছাড়া উপায় নেই। অন্যমনস্কভাবেই হাতের বোনাটা চালিয়ে যাচ্ছিলেন মিস মার্পল। কাঁধের কাছে ঘর কমাতে গিয়ে লক্ষ্য করলেন বহুক্ষণ আগেই একটা ঘর পড়ে গিয়েছে। এই ক্ষীণ দৃষ্টি নিয়ে সেটিকে ঠিক লাইন পর্যন্ত তুলে আনা তার পক্ষে এখন আর সম্ভব নয়। মিস নাইটের জন্য অপেক্ষা করতেই হবে। ও, মিস নাইটের কথা মনে পড়লেই মনে মনে অস্বস্তি বোধ করেন যেন মার্পল। ভাইপো রেমন্ড কিছুতেই একা বাড়িতে থাকতে দেবে না তাকে, তাই মিস নাইটকে নিযুক্ত করে দিয়েছে তার সঙ্গিনী হিসেবে। ভদ্রমহিলা অবশ্য খুবই উৎসাহী, কর্মদক্ষ, কিন্তু তার সস্নেহ ব্যবহারের মধ্যে যেন প্রতিবন্ধী শিশুর প্রতি মমতা দেখানোর প্রয়াস আছে বলে মনে হয় মিস মার্পেলের। আর এটাই ভীষণ বিরক্তিকর বলে মনে হয় তার। আজ কিন্তু তার ঘরে বসে থাকতে ইচ্ছে করছে না আর। মিস নাইটকে কয়েকটা কাজের ছুতোয় বাইরে পাঠিয়ে দিয়ে একাই বেরিয়ে পড়লেন তিনি। ওই নতুন ফ্ল্যাটগুলো তো দেখাই হয়নি তার। নতুন মানুষগুলোর সঙ্গে তার ফেলে আসা অতীতের মানুষজনের মিল খুঁজে বার করতে পারলে ভারী খুশি হন মিস মার্পল। এতে মানুষগুলোকে বুঝতে সুবিধা হয় তার। একটি অর্ধ সমাপ্ত বাড়ির জানলার ধারে দাঁড়িয়ে কথা বলছিল একজোড়া তরুণ তরুণী। কথা শুনে মনে হলো শীঘ্রই বিয়ে করতে যাচ্ছে ওরা। এত বড় বাড়ি কেনার বিন্দু মাত্র ইচ্ছে নেই ছেলেটির। এত টাকা খরচ করতে চায় না সে। কথাবার্তায় এও বেশ বোঝা গেল ভাবি শাশুড়িটিকে মোটেও পছন্দ নয় ছেলেটির। এমন সময় ঘটল এক অভাবনীয় দৃশ্য। খোলা জানলায় আড়াআড়িভাবে রাখা একটি আলগা বোর্ডে অন্যমনস্কভাবে হাতের চাপ একটু বেশি দিয়ে ফেলেছিল মেয়েটি। শেষ মুহূর্তে দেওয়াল আঁকড়ে ধরতে না পারলে নির্ঘাত ওপর থেকে আছড়ে পড়ত মাটিতে। ছেলেটি কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে না দিয়েই একটু পিছিয়ে পড়ল। একটু পরেই নিচে নেমে এলো মেয়েটি। ফ্ল্যাটটিতে তালা বন্ধ করে ছেলেটির নামতে যতটুকু দেরি হলো তার মধ্যে মিস মার্পল ছেলেটি সম্বন্ধে মেয়েটিকে সতর্ক করে দিতে ভুললেন না। দেখে খুশি হলেন তার কথাটি উড়িয়ে দিল না মেয়েটি। রীতিমতো চিন্তিত দেখালো তাকে। ছেলেটির মুখোমুখি হতে চায় না মিস মার্পল। একটু তাড়াতাড়ি পা চালালেন তিনি, এবং ভুলটা হলো এখানেই। একটা পাথরে হোঁচট খেয়ে একেবারে পপাত ধরণীতল। বৃদ্ধ অসুস্থ মানুষটির হাত পা অবশ্য ভাঙল না, কিন্তু বিলক্ষণ নাড়া খেলেন তিনি।
সামনের বাড়ির মধ্যবয়স্কা মহিলাটি ব্যাপার দেখে তাড়াতাড়ি বেরিয়ে এসে হাত ধরে তুলে নিয়ে এলেন নিজের বাড়িতে। চা নিয়ে এলেন তার জন্য। অত্যন্ত আলাপী মহিলা এই মিসেস বেডকক। টুকটাক সমাজসেবা করে আনন্দ পান এই প্রাণোচ্ছল মহিলা। একবার যেটা মনে হয় করেই ছাড়েন। অনেকদিন আগের একটা ঘটনা বললেন। বিখ্যাত অভিনেত্রী মেরিনা গ্রেগ, যিনি বহুবিবাহ করার জন্য বিশেষ প্রসিদ্ধ, তার সঙ্গে আলাপ করার সুযোগ পেয়ে ডাক্তারের নিষেধ সত্ত্বেও অসুস্থ শরীর মেকআপে ঢেকে চলে গিয়েছিলেন মিসেস বেডকক। আরও জানালেন, একটি বিকলাঙ্গ সন্তানের জন্ম দেওয়ার পরই মানসিকভাবে ভেঙে পড়ে মেরিনা, চলে যান যবনিকার অন্তরালে। এখন আবার পর্দায় ফিরে আসছেন তিনি। আর ওই মেরিনা গ্রেগ ও তার পরিচালক স্বামী এই সেন্ট মেরি মিডের গসিংটন হলটি কিনেছেন, যে বাড়ির লাইব্রেরিতে একসময় একটি তরুণীর মৃতদেহ আবিষ্কৃত হয়ে যথেষ্ট উত্তেজনা সৃষ্টি হয়েছিল। পরদিন গসিংটন হলের উদ্দেশ্যে রওনা দিলেন মিস মার্পল। ওই বাড়িটির আদি মালিক মিসেস ব্র্যান্টি তার অনেক দিনের বন্ধু। স্বামীর মৃত্যুর পর এই বাড়ির সংলগ্ন একটি কুটির আর কিছুটা ঘেরা বাগান নিজের জন্য রেখে ওই বিশাল বাড়ি ও জমি বিক্রি করে দিয়েছেন তিনি। অতএব প্রাসাদ রক্ষণাবেক্ষণ করা তার পক্ষে আর সম্ভব হচ্ছিল না। বছরের অনেকটা সময়ই তিনি দেশ বিদেশে ছেলে মেয়ে নাতি নাতনিদের কাছে ঘুরে বেড়ান। মাঝে মাঝে এই আরামদায়ক ছোট্ট বাড়িটিতে কাটিয়ে যান। মিসেস ব্র্যান্টির কাছে জানা গেল, বেশ কয়েকবার হাত বদল হওয়ার পর বাড়িটি সত্যিই এখন মেরিনা গ্রেগ কিনেছেন। বাড়িটির ভেতরের অংশ বহু অর্থ ব্যয় করে বিপুল সুবিধাজনক পরিবর্তন করেছেন এবং বর্তমানে এখানেই থাকতে আসছেন। মেরিনার সঙ্গে বেশ কিছুদিন আগে ক্যালিফোর্নিয়ায় আলাপ হয়েছিল মিসেস ব্র্যান্টির। খুবই আকর্ষণীয় মহিলা এই চিত্রতারকাটি। এই জনপদের কয়েক মাইলের মধ্যেই হেলিংফোর্টের নতুন স্টুডিওতে মেরিনার স্বামী জ্যাসেন হ্যাডের পরিচালনায় একটি ছায়াছবি তৈরির কাজ চলছে। তাতে অস্ট্রিয়ার এলিজাবেথের ভূমিকায় অভিনয় করছেন মেরিনা। কিছুদিন পরেই গসিংটন হলে সেন্ট জন অ্যাম্বুলেন্সের উদ্যোগে একটি মেলার আয়োজন করা হয়েছে। তাতে অংশ নেবেন মেরিনা। মেরিনার প্রসঙ্গ শেষ করে এবার মিস মার্পলের খবরাখবর নিয়ে ব্যস্ত হলেন মিসেস ব্র্যান্টি। তিনি শুনেছেন ফ্ল্যাট বাড়িগুলো দেখতে গিয়ে পড়ে গিয়েছিলেন জেন মার্পল, কিন্তু ওখানে যাওয়ার দরকার কি ছিল? তুমি কি করে জানলে? আরে ওই ফ্ল্যাট বাড়িগুলির একটি থেকেই তো আমার বাড়িতে রোজ কাজ করতে আসে একটি মেয়ে, মিসেস মিভি। এই সেন্ট মেরি মিডের কোনো খবর গোপন থাকে না জেন। তা তুমি কি করতে গিয়েছিলে সেখানে? দেখতে গিয়েছিলাম জায়গাটা কেমন, ওখানকার মানুষগুলো কেমন। কেমন দেখলে? অন্য আর 5 জনের মতোই খুবই চেনা চরিত্র, দেখে বেশ স্বস্তি পেলাম। কেন? চরিত্রগুলো চেনা হলে খুব সুবিধা হয়। ধরো যদি কোনো তেমন ঘটনা বা দুর্ঘটনা ঘটে, তাহলে কেন হলো, কার জন্যে হলো, এসব বুঝতে তেমন অসুবিধা হয় না। ঘটনা মানে খুন জখমের কথা ভাবছো নিশ্চয়ই। আমি যে সবসময় খুন জখমের কথাই ভাবি, এ কথা মনে করছো কেন? তোমাকে তো কম দিন ধরে দেখছি না। আচ্ছা, নিজেকে অপরাধ বিশেষজ্ঞ বলে জাহির করতে আপত্তি কোথায় তোমার? কেননা আমি সেরকম কিছুই নই। এরকম একটা গ্রামে থাকলে মানব চরিত্র সম্বন্ধে মোটামুটি একটা জ্ঞান অর্জন করাটা তেমন অসম্ভব কিছু নয়। যাই হোক, এবার আমি চলি, নইলে মিস নাইট ব্যস্ত হয়ে পড়বে। সত্যিই উৎকণ্ঠিত হয়ে উঠেছিলেন মিস নাইট। এই ভদ্রমহিলাকে নিয়ে পেরে ওঠা মুশকিল। মিস মার্পলকে নিরাপদে ফিরতে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেললেন তিনি। সর্বনামে বহু বচন ব্যবহার করা তার অভ্যেস। গম্ভীরভাবে বললেন, আমরা এখন নিশ্চয়ই খুব ক্লান্ত। তুমি ক্লান্ত হলেও হতে পারো, আমি কিন্তু একটুও ক্লান্ত নই। আগুনের পাশে একটু আরাম করে বসুন। 1 কাপ ওভালটিন খাবেন নাকি হরলিক্স? একটু ড্রাই শেরি নিয়ে এসো। প্রস্তাবটা পছন্দ হলো না মিস নাইটের। ডাক্তার এ ব্যাপারে মত দেবেন কি? সে কাল সকালে তাকে জিজ্ঞাসা করে নিলেই হবে। এখন নিয়ে এসো তো।
গসিংটন হলে চায়ের নেমন্তন্নে যোগ দিতে এলেন মিসেস ব্র্যান্টি। পুরনো বাড়িটিকে ভেঙে চুরে মনের মতন করে সাজিয়েছেন নতুন বাসিন্দারা। সুমধুর ব্যবহার মেরিনার। এই মধ্যবয়সেও যথেষ্ট মনোহারিণী। তার স্বামী জ্যাসন হ্যাড আপাত দৃষ্টিতে কুদর্শন হলেও গভীর চোখের দৃষ্টি অকপট হাসিতে ভেতরের মানুষটিকে চিনিয়ে দেয়। মেরিনা বারে বারেই বলছিলেন এই বাড়িটি খুব ভালো লেগেছে তার, এখানেই থাকতে চান সারা জীবন। কিন্তু এমন কথা হয়তো আরো বহুবার বহু জায়গার ক্ষেত্রেই মনে হয়েছে তার। মেরিনার সেক্রেটারি এলার সঙ্গে পরিচয় হলো। তারও ধারণা শিল্পীরা, বিশেষ করে চিত্রতারকারা, এক জায়গায় বেশি দিন আটকে থাকতে পারে না। অশান্ত মন ছুটিয়ে নিয়ে যেতে থাকে তাদের। বাস্তবের সঙ্গে বিশেষ সম্পর্ক নেই তাদের। আর জীবনে এত বেশি উত্থান পতন আর সুখ দুঃখের মধ্যে দিয়ে কাটিয়েছেন মেরিনা যে তার ভাবাবেগগুলিও একটু অস্বাভাবিকভাবেই প্রবল। এলার কাছ থেকেই জানতে পারলেন মিসেস ব্র্যান্টি জ্যাসন প্রচণ্ড ভালোবাসেন স্ত্রী মেরিনাকে, তাকে আনন্দে রাখার জন্য সব কিছু করতে পারেন। বহুদিনের বন্ধু ডাক্তার হেডিক মিস মার্পেলকে দেখতে এসে একটি আশ্চর্য প্রেসক্রিপশন দিয়ে গেলেন। নতুন কোনো রহস্য সমাধানের চেষ্টা করায় জেন মার্পেলের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য একমাত্র প্রয়োজনীয় ওষুধ। মিস নাইট মন্তব্য করলেন, ওই নতুন আবাসনগুলিতে খুন জখমের মতো ঘটনা ঘটা অসম্ভব নয়, কেননা ওখানে প্রচুর ছেলে ছোকরা আছে যাদের চেহারা ও গতিবিধি বেশ সন্দেহজনক বলে মনে হয়। খুনটা সত্যিই হলো, তবে আবাসনে নয়। সেন্ট জন অ্যাম্বুলেন্সের মেলার জন্য গসিংটন হল খুলে দেওয়া হয়েছে। এত ভিড় হয়েছে যে বলার কথা নয়। প্রবেশ মূল্যের পাহাড় জমে যাচ্ছে। চমৎকার আবহাওয়া আজ, পরিষ্কার রৌদ্রোজ্জ্বল দিন, কিন্তু এত দর্শক সমাগমের সেটাই একমাত্র কারণ নয়। সকলেই গসিংটন হলের নতুন চেহারাটা দেখতে চায়। সেই সঙ্গে যদি মেরিনা গ্রেগকে এক ঝলক দেখতে পাওয়া যায় তবে তো সোনাই সোহাগা। সব থেকে বেশি আকর্ষণ করছে সুইমিং পুলটা। যদিও এখনকার আবহাওয়ায় সাঁতার কাটার মতো দিন খুবই কম পাওয়া যায়, এসব জিনিস হলিউডেই মানায়। তবু বিস্ময় বিস্ফারিত নেত্রে মানুষজন সেই বিপুল অর্থ ব্যয়ে গড়ে তোলা নয়নাভিরাম জলাশয়টি দেখে মুগ্ধ হতে লাগলো। বিকেলবেলায় বাড়তি 1 শিলিং দক্ষিণার বিনিময়ে দর্শকরা গসিংটন হলের ঘরগুলি ঘুরে দেখার সুযোগ পেয়ে উৎফুল্ল হয়ে উঠল। স্থানীয় লোকেদের তো বিশ্বাসই হতে চাইল না যে এটা সেই তাদের দেখা বহু প্রাচীন গসিংটন হল। বাগানের বড় ছাউনির তলায় চা এবং জলযোগের আয়োজন করা হয়েছিল। ভিড়ে ও গরমে সেখানে প্রাণ ওষ্ঠাগত ব্রান্টির, কিন্তু সব ব্যাপারটা বেশ সুদক্ষ হাতে পরিচালিত হচ্ছে এবং মেলার মুখ্য উদ্দেশ্য যে সেন্ট জন অ্যাম্বুলেন্সের জন্য অর্থ সংগ্রহ করা, সেটাও আশাতীতভাবে সফল হতে চলেছে দেখে মনে মনে উৎফুল্লই হলেন তিনি। এমন সময় জ্যাসন হ্যাডের একজন সহকারী হেইলি প্রেস্টন খুঁজে বার করল মিসেস ব্র্যান্টিকে। মেরিনা এবং জ্যাসন কয়েকজন বিশিষ্ট অতিথিকে আপ্যায়ন করতে চান। এই বাড়ির পুরনো মালিক হবার সুবাদে ব্র্যান্টিকে আমন্ত্রণ জানানো হয়েছে। সিঁড়িতে ওঠার মুখে কাউন্সিলর অ্যালকক ও তার পৃথুলা স্ত্রীর সঙ্গে দেখা। রীতিমতো হাঁপাচ্ছেন মহিলা, তবু ব্র্যান্টিকে দেখে তার মনের স্বাদটি ব্যক্ত করতে ভুললেন না। এইসব চিত্রতারকাদের বিলাসবহুল বাথরুমগুলি কেমন হয় সেটা দেখার খুব ইচ্ছে তার, কিন্তু সেটা সম্ভব হবে? সিঁড়ির মাথায় দাঁড়িয়েছিলেন জ্যাসন হ্যাড ও মেরিনা গ্রেগ। ভারী সহজ ও স্বাভাবিক ও সুন্দরী দেখাচ্ছে মেরিনাকে। কি গভীর অধ্যাবসায়ের সাহায্যে নিজের এই ভাবমূর্তিটি তৈরি করেছেন মেরিনা, সে কথা কজনই বা জানে। মিসেস ব্র্যান্টিকে স্বাগত জানালেন মেরিনা। জ্যাসন তাঁর এবং তার সঙ্গীদের হাতে তুলে দিলেন তাদের পছন্দমতো পানীয়ের পাত্র। ইতিমধ্যে পরবর্তী অভ্যাগতরা এসে পড়েছে। এদের মধ্যে আছেন মিস্টার এবং মিসেস বেডকক।
মিসেস বেডকক সেন্ট জন অ্যাম্বুলেন্সের স্থানীয় সম্পাদিকা। আজকের এই অনুষ্ঠানটি সংগঠিত হওয়ার পেছনে তার পরিশ্রমই সব থেকে বেশি। মেরিনাকে কাছে পেয়ে উৎসাহে যেন টকবক করে ফুটছিলেন এই ভদ্রমহিলা। সবিস্তারে শোনাতে লাগলেন 12-13 বছর আগে বারাতে কিভাবে মেরিনার সঙ্গে দেখা করার জন্য অসুস্থ শরীরে ডাক্তারের নিষেধ অমান্য করার জন্য চলে গিয়েছিলেন তিনি। অত্যন্ত ভদ্র হাসি ঠোঁটে রেখে মহিলার বকবকানি সহ্য করে যাচ্ছিলেন মেরিনা। দেখে মায়া হচ্ছিল মিসেস ব্র্যান্টির। হঠাৎ মেরিনার দিকে চেয়ে চমকে উঠলেন তিনি। মেরিনার দৃষ্টি কিন্তু মিসেস বেডককের দিকে নেই। সিঁড়ির উপর টাঙানো শিশুকোলে ম্যাডোনার একটি ছবির দিকে এক দৃষ্টে তাকিয়ে আছেন বলে মনে হলো। মুখ হয়ে গেছে কাগজের মতো সাদা। দেখে কেন জানি না টেনিসনের লেডি অফ স্যালাড কবিতার কয়েকটি লাইনের কথা মনে পড়ল মিসেস ব্র্যান্টির। এই অবস্থা থেকে মেরিনাকে উদ্ধার করলেন তার স্বামী জ্যাসন। মেরিনার প্রিয় পানীয়ের 2টি পাত্র তিনি তুলে দিলেন স্ত্রী এবং মিসেস বেডককের হাতে। পানীয়ের পাত্র হাতে নিয়ে এবার এগিয়ে যেতে বাধ্য হলেন মিসেস বেডকক। মেরিনা সদ্য আগত অতিথিদের আপ্যায়ন করতে ব্যস্ত হয়ে পড়লেন। মিসেস ব্র্যান্টি তখন চললেন কয়েকজন মহিলাকে নিয়ে দোতলার বাথরুমগুলো দেখতে। এমন জিনিস তারা আগে কখনো দেখেননি। বিলাস ও বৈভবের মণিকাঞ্চন যোগ ঘটেছে যেন এখানে। এমন সময় মেরিনার সেক্রেটারি এলাকে হন্তদন্ত হয়ে আসতে দেখা গেল বাথরুমের দিকে। মিসেস বেডকক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। বাথরুমের মেডিকেল ক্যাবিনেটে প্রয়োজনীয় কিছু ওষুধ পাওয়া যায় কিনা দেখতে এসেছে সে। সদল বলে হন্তদন্ত হয়ে ঘটনাস্থলে ফিরে এলেন মিসেস ব্র্যান্টি। সিঁড়ির মুখে জ্যাসন হ্যাডের সঙ্গে প্রায় ধাক্কা লেগে যাচ্ছিল তার। জ্যাসনের কাছেই জানা গেল আর কোনো সাহায্যেরই দরকার নেই মিসেস বেডককের। সেই স্বাস্থ্যবতী প্রাণোচ্ছল মহিলাটি মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। মিস মার্পলের বিছানায় প্রাতরাশের ট্রে নিয়ে এলেন মিস নাইট। জানালেন একটু আগে মিসেস ব্র্যান্টি ফোন করেছিলেন, কিন্তু প্রাতরাশ খাওয়ার আগে মিস মার্পলকে এটা জানানো তিনি উচিত বলে মনে করেননি। কথাটা শুনে একটু অসন্তুষ্ট হলেন মিস মার্পল। জানালেন বন্ধুদের ফোন এলে সেটা তিনি সঙ্গে সঙ্গেই জানতে চান। প্রাতরাশটা বেশ যত্ন করেই তৈরি করেন মিস নাইট, সেটা অবশ্য জানাতে বাধ্য হলেন মিস মার্পল। জলযোগ শেষ করে মিসেস ব্র্যান্টিকে ফোন করলেন তিনি, কিন্তু জানা গেল তিনি বাড়ি নেই। মিস মার্পল বুঝতে পারলেন তার সঙ্গে দেখা করার জন্যই আসছেন বান্ধবীটি। বাইরে ভ্যাকুয়াম ক্লিনারের আওয়াজের সঙ্গে পাল্লা দিচ্ছে তরুণী মিসেস চেরি বেকারের গান। মিস নাইট মোটেই পছন্দ করেন না ব্যাপারটা। আগেকার দিনের পরিচারিকারা গান গাইতে গাইতে কাজ করছে এটা ভাবাই যেত না। জেন মার্পলের কিন্তু বেশ লাগে এই প্রাণোচ্ছল মেয়েটিকে। নিজে প্রায় গৃহবন্দী জীবনযাপন করেন। বাইরের জগৎ সম্বন্ধে তার চিরকালের অনুসন্ধিৎসা কিন্তু একটুও কমেনি। এই অভাবটা অনেকটা মিটিয়ে দেয় এই মেয়েটি। দরজায় টোকা দিয়ে ঘরে ঢুকলো চেরি। উত্তেজনায় টকবক করে ফুটছে সে। কালকে খবরটা শুনেছেন কি মিস মার্পল? কিসের খবর? কালকে গসিংটন হলে যে মেলা বসেছিল সেখানে হঠাৎ একজন মারা গেছেন। শুনিনি তো। কে মারা গেছেন? আপনি চিনবেন না, আমাদের ওদিকে থাকেন, মিসেস বেডকক। মিসেস বেডকক? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিনি বই কি। ওর বাড়ির সামনেই তো আমি পড়ে গেছিলাম। খুবই সহৃদয় ব্যবহার করেছিলেন আমার সঙ্গে। ও, হিথার বেডকক দয়ালু ছিলেন তো বটেই, বোধহয় একটু বেশি মাত্রাতেই দয়ালু, মানে লোকে তাই বলে আর কি। তিনি মারা গেছেন। কিভাবে? তাকে তো যথেষ্ট স্বাস্থ্যবতী বলেই মনে হয়েছিল। ঠিক জানি না। সেন্ট জনের সেক্রেটারি হিসাবে ওপরের পার্টিতে আমন্ত্রিত হয়েছিল। সেখানে নাকি এক পাত্র পানীয় পান করার 5 মিনিটের মধ্যে মারা গেছেন। কারণটা কেউ বুঝতে পারছে না।
ওফ, কি ভয়ঙ্কর ঘটনা! ওর কি হার্টের কোনো রোগ ছিল নাকি? সেরকম তো কিছু শুনিনি, তবে শুনলাম ওর মৃতদেহ নাকি পোস্টমর্টমের জন্য নিয়ে যাওয়া হয়েছে। ডাক্তার বলেছেন তিনি আগে মিসেস বেডককের কোনো অসুখের চিকিৎসা তো করেননি, বুঝতে পারছেন না ঠিক কিভাবে মৃত্যু হলো। ভদ্রমহিলা কি চিনতে তুমি? খুব আলাপ ছিল না, এমনিতে উনি খারাপ লোক নন, কিন্তু অন্যের উপকার করার উৎসাহে বা কথা বলার সময় অন্যের উপর সেটার কি প্রতিক্রিয়া হবে সেটা একটুও ভাবতেন না। চেরি চলে যাবার সঙ্গে সঙ্গে মিসেস ব্র্যান্টি এসে ঢুকলেন। তোমার সঙ্গে অনেক কথা আছে জেন। কাল যে মৃত্যুটা ঘটেছে গসিংটনে সে সম্বন্ধে। তুমি সব খবরই সব সময় পেয়ে যাও, কিভাবে পাও বলো তো? কিছুতেই বুঝতে পারি না। যেভাবে সকলে পায়। আমার রোজকার সহকারিনী চেরি বেকার খবরটা দিয়েছে জাস্ট এক্ষুনি। দেখো, মিস নাইটসও নিশ্চয়ই এতক্ষণে রুটিওয়ালার কাছ থেকে খবরটা জানতে পেরে গেছে। আচ্ছা আচ্ছা, তো এই বিষয়ে তোমার কি মনে হয়? কি বিষয়? না বোঝার ভান করো না জেন, আমি তোমাকে হাড়ে হাড়ে চিনি। এই যে সম্পূর্ণ সুস্থ প্রাণোচ্ছল মিসেস বেডকক হঠাৎ এভাবে মারা গেলেন, এ বিষয়ে তুমি মনে মনে কি ভাবছো? এরকম তো যে কোনো মানুষই মারা যেতে পারে, পোস্টমর্টম রিপোর্ট থেকে জানা যাবে। অত সহজ নয় ব্যাপারটা। শুনলাম ডক্টর স্ট্যানফোর্ড পুলিশকে ফোন করেছেন। সেটা আবার জানলে কিভাবে? পুরনো পদ্ধতি। মালি বুড়ো ব্রিক্স তার স্টাডির কাছে বাগানে কাজ করছিল। সে শুনেছে যে তার মেয়েকে বলছে এখান থেকে এসেছে খবরটা। যাই হোক, বলো বলো, তুমি এ বিষয়ে কি ভাবছো? প্রকাশ্যে অবশ্য মহিলার স্বামীর কথা মনে হচ্ছে। সে কি ওখানে উপস্থিত ছিল? নিশ্চয়ই। আচ্ছা, তুমি কি এটাকে আত্মহত্যা বলে ভাবছো? না, আমি তাকে যতটুকু দেখেছি সেদিন, ওই মনের মানসিকতা তার থাকতেই পারে না। স্বামীকেও তো দেখেছো, কেমন লোক বলে মনে হলো? সে কি স্ত্রীকে বিষ খায় মেরে ফেলতে পারে? এই ধরনের তোমার চেনা কোনো চরিত্রের সঙ্গে কি তার কোনো মিল আছে? না না, তবে মিসেস ব্রেডককের সঙ্গে অ্যালিন্স ওয়াইল্ডের মিল পেয়েছি, অর্থাৎ অত্যন্ত আত্মকেন্দ্রিক চরিত্র। মানে স্বার্থপর বলছি না, তবে পৃথিবী বা তার লোকজন সম্বন্ধে বিন্দু মাত্র ধারণা নেই যাদের। নিজেদের দৃষ্টিকোণ থেকেই দেখে সবকিছুকে, এমন কিছু বলে বা করে ফেলে যার প্রতিক্রিয়া অন্যের মধ্যে কিভাবে হবে তা একবারও ভেবে দেখে না। কাজেই বিপদে পড়লে আত্মরক্ষাও করতে পারে না। ধুর, বুঝলাম না কিছুই। দাঁড়াও, একটা কাল্পনিক গল্পের উদাহরণ দিয়ে তোমাকে বোঝায়। মনে করো, কোনো দোকানে গিয়ে তুমি পরিচিত দোকানদারের কাছে নিতান্ত অকারণেই বলে ফেললে তোমার ঘরে খুব একটা দামি জিনিস বা বেশ কিছু টাকা আছে, কিন্তু চাবি তালা লাগানোর ব্যাপারে তোমার খেয়াল খুব কম। সপ্তাহের কোনো একদিন সন্ধেয় বাড়ি খালি রেখে তোমাকে কোথাও একটা যেতে হবে, সে কথাও জানালে। দোকানের বিগড়ে যাওয়া ছেলেটি সে কথা শুনেছে, সেটা খেয়াল করলে না। সেই নির্দিষ্ট দিনে তুমি কোনো কারণে হঠাৎ অসময়ে বাড়ি ফিরে দেখলে সেই ছেলেটি চুরি করার উদ্দেশ্যে তোমার ঘরে ঢুকেছে। হাতে নাতে ধরা পড়ে গিয়ে মরিয়া হয়ে সে তোমাকে আক্রমণ করে বসলো। এইভাবে নিজের বিপদ নিজের স্বভাবের দোষেই তুমি ডেকে আনলে নাকি? আচ্ছা, তার মানে তুমি বলতে চাইছো মিসেস বেডকক না বুঝেই একটা বিপজ্জনক কাজ করে ফেলেছিল? হতে পারে, আবার এও হতে পারে খুনটা অন্য কাউকে করার উদ্দেশ্য ছিল, ভুলক্রমে উনি খুন হয়ে গেছেন। আচ্ছা ডলি, তুমি তো পুরো ব্যাপারটা দেখেছো, ঠিক বলো তো কি করে হলো? ওপরে গিয়ে দেখলাম সিঁড়ি দিয়ে উঠেই যে বাড়তি বেডরুমটা ছিল সেটা ভেঙে একটা চাতাল মতো করা হয়েছে। সেখানেই হচ্ছিল পার্টিটা।
মেরিনা খুব আন্তরিকতার সঙ্গে অতিথিদের সঙ্গে দু একটা কথা বলছে। তারপর তার স্বামী ও তাদের সহকারীরা অতিথিদের নিয়ে গিয়ে পানীয় দিয়ে আপ্যায়িত করছেন। আমার পরেই সিঁড়ি দিয়ে উঠেছিলেন মিস্টার এবং মিসেস বেডকক। ভদ্রমহিলা বেশ কিছুক্ষণ একাই অধিকার করে রাখলেন মেরিনাকে। বকবকানি আর থামাতেই চায় না। সেই কবে তরুণ বয়সে চিকেন পক্স নিয়েই মেরিনার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন না, কি সব যেন ইত্যাদি ইত্যাদি। ভদ্রতাবশত মুখে হাসি নিয়ে শুনছিলেন মেরিনা। হঠাৎ একবার সেদিকে তাকিয়ে চমকে উঠলেন। এক দৃষ্টে মিসেস বেডককের মাথা ছাড়িয়ে বাঁ দিকে তাকিয়ে আছেন মেরিনা। মুখে কেমন একটা বিবর্ণতা, যেন সব কিছু ধ্বংস হয়ে গেছে তার। অবশ্য পরক্ষণেই জ্যাসন হ্যাড স্ত্রীকে সচকিত করে দুজনের হাতে একই রকম পানীয়ের গ্লাস তুলে দিয়ে মিসেস বেডকককে সরিয়ে এনে অন্য অতিথিদের মেরিনার সঙ্গে দেখা করার সুযোগ করে দিলেন। যেদিকে তাকিয়েছিলেন মেরিনা সেদিকে কি ছিল? হতে পারে যিশু কোলে ম্যাডোনার ছবিটির দিকে, অথবা সিঁড়ি দিয়ে উঠে আসা কোনো অতিথি বা ক্যামেরা নিয়ে থাকা মেয়েটির দিকে, বা অন্য কোনো পরিচালকদের দিকে, তা বলতে পারবো না। যাই হোক, তারপর কি হলো? তারপরে তো আমি মহিলাদের সঙ্গে বাথরুমগুলো দেখতে গিয়েছিলাম। সেখানেই মেরিনার মহিলা সেক্রেটারি এসে জানালো কেউ একজন অসুস্থ হয়ে পড়েছে। খুব সাদাসিধে ভাবেই ইনকোয়েস্ট হয়ে গেল। জানা গেল খুব বেশি মাত্রায় স্নায়ু উত্তেজনা প্রশমনকারী একটি ওষুধ মিশিয়ে দেওয়া হয়েছিল মিসেস বেডককের পানীয়ের মধ্যে। কিভাবে সেটা করা হয়েছিল তা কিন্তু জানা যায়নি। ডিটেকটিভ ইন্সপেক্টর ফ্র্যাঙ্ক কর্নিশ একান্তে ডেকে নিলেন আর্থার বেডকককে। বললেন তার সঙ্গে কিছু কথা বলতে চান তিনি। এই কদিনই যেন আরো শীর্ণ অবসন্ন হয়ে পড়েছেন আর্থার বেডকক। কি করে এমন একটি ঘটনা ঘটে গেল তা বুঝতে না পেরে হতবুদ্ধি হয়ে পড়েছেন তিনি। কার্নিশের গাড়িতেই আর্থারের বাড়িতে নিরিবিলিতে কথা বলতে এলেন দুজন। পাশের বাড়ির একজন বিধবা মহিলা এদের জন্য চায়ের ব্যবস্থা করে দিয়ে গেলেন। আর্থারের কাছ থেকে অবশ্য তেমন কিছু শোনা গেল না, তবে জানা গেল কোনো অসুখের ইতিহাস নেই মিসেস বেডককের। এখানে বাড়ি নেওয়ার পর বছর ঘুরে গেছে ওদের, তার মধ্যে একবারও ডাক্তারের কাছে যেতে হয়নি তাকে। যে ওষুধের প্রয়োগে তার মৃত্যু হয়েছে সেটার নামও শোনেনি কখনো। ইন্সপেক্টর জানালেন ওষুধটি ক্যালমো নামে আমেরিকায় প্রচলিত। সাধারণত ছায়াছবির জগতের বাসিন্দারা অতিরিক্ত টেনশন থেকে মুক্তি পাওয়ার জন্য এটা অল্প মাত্রায় সেবন করে থাকেন। গসিংটন হলের প্রায় প্রতিটি ঘরেই এই ওষুধের শিশি পাওয়া গেছে। আর্থার দৃঢ়ভাবেই জানালেন টেনশন থেকে মুক্তি পাওয়ার বা মানসিক প্রফুল্লতা আনার জন্য কোনো ওষুধই ব্যবহার করার অভ্যাস ছিল না তার স্ত্রীর। সেদিনের ঘটনার বর্ণনা দিতে গিয়ে আর্থার বললেন, কারো হাত লেগে তার স্ত্রীর হাতের পানীয়ের গ্লাসটি পড়ে ভেঙে যায়। মেরিনা তার নিজের হাতের গ্লাসটি নিতে অনুরোধ করেন তাকে। সেটি নিয়ে একটু এগিয়ে এসে একটা চেয়ারে বসেন মিসেস বেডকক এবং গ্লাসে দু এক চুমুক দিয়েই ঢলে পড়েন। ডাক্তার এসে তাকে মৃত বলে ঘোষণা করেন। সব ব্যাপারটা যেন এক লহমার মধ্যে ঘটে গেল। এখনো সত্যি বলে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে আর্থারের। স্কটল্যান্ড ইয়ার্ডের চিফ ইন্সপেক্টর ক্যাডক সেন্ট মেরি মিড গ্রামটির নাম শুনেই চমকে উঠলেন। সেখানকার গসিংটন হলে একটি মৃত্যু হয়েছে। সেই সমস্যার সমাধানের জন্য স্থানীয় প্রশাসন স্কটল্যান্ড ইয়ার্ডের দ্বারস্থ হয়েছে। এই গ্রামের বাসিন্দা মিস জেন মার্পলকে বহুদিন আগে থেকে চেনেন ড্যামার্ট ক্যাডক। বহু রহস্য সমাধানে তার কাছ থেকে পেয়েছেন অমূল্য সাহায্য। অ্যাসিস্ট্যান্ট কমিশনার মেরিনা গ্রেগ গসিংটন হল, মিসেস বেডকক সম্বন্ধে সবকিছু জানালেন ক্যাডককে। অবিলম্বে একজন সহকারীকে নিয়ে সেন্ট মেরি মিডের উদ্দেশ্যে যাত্রা করতে পরামর্শ দিলেন তাকে।
ক্যাডককে দেখে আনন্দে গোলাপি হয়ে উঠল জেন মার্পেলের মুখ। কতদিন পরে দেখা এই ছেলেটির সঙ্গে। অবশ্য এখন আর একে ছেলেটি বলা যায় না, চাকরিতেও যথেষ্ট উন্নতি করেছে, সেটা পদমর্যাদা দেখলেই বোঝা যাচ্ছে। ক্যাডক জানালেন এখানকার গ্যাসিংটন হলের কাজটা পেয়েই তিনি আন্টি জেনের কাছে চলে এসেছেন, কেননা এটাকেই তিনি এখানকার হেডকোয়ার্টার বলে মনে করেন। কিন্তু আমি তো এখন আর তেমন বাইরে বেরোতেই পারি না, কাজেই সেরকম কোনো খবরও পাই না। কিন্তু আপনি একদিন বেরিয়ে মিসেস বেডককের বাড়ির সামনে পড়ে গিয়ে তার সঙ্গে পরিচিত হতে পেরেছিলেন। সে মহিলা তো খুন হয়েছেন। কোথা থেকে এত খবর পেলে? আপনি তো নিজেই একবার বলেছিলেন গ্রামের সবাই সবারকার কথা জানতে পারে। তা আপনি কি তখনই মহিলাকে দেখে বুঝতে পেরেছিলেন যে তিনি খুন হতে চলেছেন? কি অসম্ভব কথা, সেরকম মনে হবে কেন? তার স্বামীকে দেখে কিছু মনে হয়নি? অতীতের কোনো পত্নী হন্তার সঙ্গে তার মিল খুঁজে পাননি? মোটে না। আর্থার বেডকক খুবই সাদাসিধে ভালো মানুষ। অবশ্য আমার মনে হয় না স্ত্রীর অভাবে তেমন কষ্ট পাবেন ভদ্রলোক, কেননা ভদ্রমহিলা খুব সহৃদয় এবং সেবাপরায়ণ ছিলেন বটে, তবে অন্য লোকের মনের কথা তেমন বুঝতে পারতেন না, অথবা চেষ্টা করার কথা ভাবতেনই না। এসব ক্ষেত্রে স্বামীরা খুব একা মনে করে নিজেকে। সে যাক, মূল ঘটনা আমি তেমনভাবে কিছুই জানি না। তুমি আমার বান্ধবী ডলি ব্র্যান্টির সঙ্গে দেখা করো, অনেক কিছু জানতে পারবে। তিনি কি ওই ফিল্ম জগতের লোক? না না না, এখানকার পুরনো বাসিন্দা। গ্যাসিংটন হলটা ওদেরই ছিল, বিক্রি করে দিয়েছে। উনি সেদিন পার্টিতে উপস্থিত ছিলেন। তিনি পার্টিতে ছিলেন? বিশেষ কিছু লক্ষ্য করেছিলেন? উনি বলবেন উনি কি দেখেছেন। তবে বিশেষ করে লেডি অফ স্যালটের কথা জিজ্ঞেস করো, তাহলে ওর সেই কথাটি মনে পড়বে। ওটা কি কোনো কোডওয়ার্ড নাকি? শুনেই দেখো। মিসেস ব্র্যান্টি ক্যাডককে দেখে একটু অবাক হলেন। তাও আবার জেন পাঠিয়েছে ওকে। কি শুনতে চান বলুন? এটা কি তাহলে সত্যিই হত্যা? আপনার কি তাই মনে হয়? দুর্ঘটনাও হতে পারে, কেউই এ বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলতে পারছে না। তবে যদি হত্যাও হয়, তবে এটা কার পক্ষে করা সম্ভব তাও তো বোঝা যাচ্ছে না। মিসেস বেডককে কি প্রচুর টাকা ছিল? না, তেমন কিছুই ছিল না। আচ্ছা, উনি কি কাউকে ব্ল্যাকমেইল করতে পারেন বা কারো গোপন কথা জানতে পারেন বলে মনে করেন? ঘাড় নাড়লেন মিসেস ব্র্যান্টি। না, আমার তা মনে হয় না। কোনো গোপন কথা জানলেও প্রথম সুযোগেই জানিয়ে দিতেন উনি। ওকে বিশ্বাস করে কেউ কোনো গোপন কথা বলবে বলে তো মনে হয় না। আর ব্ল্যাকমেলের মতো নিজ কাজ করার চিন্তা ওর মাথায় আসা সম্ভব নয়। মিস মার্পল আপনাকে লেডি অফ দ্য স্যালটের কথা মনে করিয়ে দিতে বলেছিলেন। ও, সেই টেনিসনের কবিতায় আছে না, আয়নাটা চূর্ণ হয়ে গেল, তার উপর ধ্বংস নেমে আসছে। সেই কবিতা মনে পড়ে গিয়েছিল মেরিনাকে দেখে। তার মানে জেন আপনাকে অনেক ভালোভাবে বুঝিয়ে দিতে পারত। যাই হোক, ব্যাপারটা হচ্ছে মিসেস বেডককের একঘেয়ে কথা শুনতে শুনতে একসময় মনে হলো মেরিনা মোটেই তার কথা মন দিয়ে নিচ্ছেন না। মিসেস বেডককের পেছনে অনির্দিষ্ট কিছুর দিকে তাকিয়ে আছেন, মুখ হয়ে উঠেছে পাংশু, যেন কোনো সর্বনাশের ইঙ্গিত পেয়েছেন। সেই মুখটা দেখে আমার লেডি অফ স্যালটের কথা মনে পড়ে গিয়েছিল। গ্যাসিংটন হলে সরজমিনে তদন্তে গেলেন ক্র্যাডক। জ্যাসেনহেরের সেক্রেটারি হেইলি প্রেস্টনের কাছ থেকে জানা গেল সেদিন পার্টিতে কাদের উপরে ডাকা হয়েছিল, কর্মচারীদের মধ্যেই বা কে কে উপস্থিত ছিল। আরও জানা গেল বাড়ির সবাই ওই ক্যালমো ড্রাগটি প্রয়োজন হলে অল্পমাত্রায় সেবন করে থাকেন। মহিলাদের তো হ্যান্ডব্যাগেই থাকে, যখন দরকার হয় পানীয়ের সাথে মিশিয়ে নেন, এমনকি সেটা নিজেও তাই করে।
মেরিনার সঙ্গে অবশ্য দেখা করা গেল না। ডাক্তার গিলক্রিস্ট জানালেন মেরিনা অত্যন্ত সংবেদনশীল, সব শিল্পীর মতোই আবেগপ্রবণ। এই আকস্মিক দুর্ঘটনা তাকে শয্যাশায়ী করে ফেলেছে। অগত্যা ক্যাডক জসন হ্যাটের সাক্ষাৎ প্রার্থী হলেন। এক নজরেই জ্যাসনকে অত্যন্ত বুদ্ধিমান এবং দৃঢ় চরিত্র বলে চিনে নিতে ভুল হল না ক্যাডকের। সেদিনের ঘটনা সবিস্তারে বর্ণনা করলেন তিনি। ক্ষণিকের জন্য তার স্ত্রী যে আত্মবিস্মৃত হয়ে পড়েছিল সে কথাও স্বীকার করলেন, এবং ক্যাডক জিজ্ঞাসা করলেন, জ্যাসনের কি মনে হয় না এই মৃত্যুটা একটা দুর্ঘটনা? আসলে হত্যাকারীর লক্ষ্য ছিল অন্য কেউ, সম্ভবত তার স্ত্রী। একটু চুপ করে থাকলেন জ্যাসন, তারপর বললেন, তারও সেই রকমই ধারণা হয়েছিল, তবে স্ত্রী শুনলে বিচলিত হবেন মনে করেই কাউকে তিনি সন্দেহের কথা জানাননি। মেরিনাকে তিনি দীর্ঘদিন ধরে চেনেন, জানেন সে একটু সুখ, একটু শান্তি পাবার জন্য কতটা কাঙাল। বহুবার এই সুখের মুহূর্ত তার কাছে এসেছে, আবার পরক্ষণেই সেই সুখের আশা চূর্ণ হয়ে গেছে। এখানে সেও খুবই সুখী হয়েছিল, সেই আনন্দটুকু স্থায়ী হোক এটাই চেয়েছিলেন তিনি। বেশ কয়েকবার বিবাহ করেছে মেরিনা, ছোট্ট মেয়ের মতো রূপকথার রাজপুত্র আশা করেছে, কিন্তু বাস্তব জীবনটা তো তা নয়। বিশেষত ফিল্ম জগতে বিয়ে টিকিয়ে রাখা প্রায় অসম্ভব বলা চলে, তাই বারবার বিয়ে ভেঙেছে তার। এজন্য মেরিনার টেম্পারমেন্টও কম দায়ী নয়। সন্তান লাভ করার অদম্য ইচ্ছা ছিল তার। একটি মেয়ে ও দুটি ছেলেকে দত্তক নিয়েছিল সে, কিন্তু তাতে মন ভরেনি বেশি দিন। 11 বছর আগে যখন প্রথম সে অন্তঃসত্ত্বা হয়, আনন্দে পাগল হয়ে গিয়েছিল মেরিনা, কিন্তু ছেলেটি জন্মালো মানসিক প্রতিবন্ধী। সব স্বপ্ন চুরমার হয়ে গেল তার। বিয়ে ভেঙে গেল। বহুদিন মানসিক চিকিৎসা করানোর পর অতি সম্প্রতি সুস্থ হয়েছে মেরিনা। বহুদিনের বন্ধু জ্যাসন বিয়ে করেছেন তাকে। এই ক্ষমতাশীল অভিনেত্রীটিকে আবার আনতে চেষ্টা করছেন পাদপ্রদীপের আলোয়। এই সময় এই দুর্ঘটনা। তবে জ্যাসন তার স্ত্রীর উপর ভবিষ্যতে কোনো রকম আক্রমণ প্রতিহত করার জন্য সর্বশক্তি দিয়ে তৈরি থাকবেন, সব রকম সাবধানতা অবলম্বন করবেন। তবে কথাটা মেরিনাকে তিনি জানতে দিতে চান না। এরপর ক্যাডক দেখা করলেন মেরিনার সেক্রেটারি এলা জেলেনেস্কির সঙ্গে। মেয়েটি খুবই দক্ষতার সঙ্গে সেদিনকার অতিথি ও কর্মচারীদের নামের তালিকা জানিয়ে দিল ক্যাডককে। মেরিনার স্বভাবের উত্তেজনা প্রবণতার কথা, যে কোনো ঘটনাকে নাটকীয় করে তোলার ক্ষমতার কথা জানা আছে তার। মুহূর্তের মধ্যে মুড পরিবর্তিত হয়ে যায় তার। বিশেষ করে কেউ নিজের সন্তান বা কোনো শিশুর কথা তুললে কেমন আত্মবিস্মৃত হয়ে পড়ে মেরিনা। এটাও সে লক্ষ্য করেছে। তার একমাত্র সন্তান যে মানসিক ভারসাম্যহীন, এ কথা বোধহয় সে কখনো ভোলে না। মিস মার্পেল এদিকে তার হোমওয়ার্ক নিজের মতো করেই শুরু করে দিয়েছেন। বিউটি পার্লার থেকে পুরনো ফিল্ম ম্যাগাজিন সংগ্রহ করে ফিল্ম জগৎ সম্পর্কে জ্ঞান আহরণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ক্যাডক এসে তারিফ করলেন মিস মার্পেলের। গ্যাসিংটন হলে গিয়ে সাম্প্রতিক যেসব কথাবার্তা হয়েছে সবই সবিস্তারে বললেন। মিস মার্পেল মেরিনার দত্তক নেওয়া ছেলে মেয়েদের সম্পর্কে খোঁজ খবর নিতে বললেন ক্যাডককে, কেননা তার ধারণা দুস্থ অবস্থা থেকে তুলে এনে মেরিনা যাদের কয়েক বছর বিলাস ব্যসনে রেখেছিলেন এবং নিজের সন্তান সম্ভাবনা হওয়ার সঙ্গে সঙ্গেই যাদের ভবিষ্যতের জন্য কিছু টাকা পয়সার ব্যবস্থা করে দিয়ে বিভিন্ন ফস্টার হোমে পাঠিয়ে দিয়েছেন, তাদের মনেও ক্ষোভ থাকতে পারে, প্রতিহিংসার কামনা থাকতে পারে। অবাক হলেন ক্যাডক। ওই ছেলে মেয়েদের কথা তারও মনে হয়েছিল, কিন্তু মিস মার্পল সে কথা ভাবছেন। এই ফিল্ম ম্যাগাজিনগুলো থেকেই জেনেছি তারা আর মেরিনার কাছে থাকে না। তার মানে মেরিনা তাদের উপর উৎসাহ হারিয়ে ফেলেছিল। শিশুরা খুবই সংবেদনশীল হয়, তারা এটা কখনোই ভালোভাবে নিতে পারে না। তারা তো এখন অনেক বড় হয়ে গেছে, তবে দেখি তাদের খোঁজ খবর নিয়ে কে কি করছে। আচ্ছা, হত্যাকারীর যে আসল লক্ষ্য ছিল মেরিনা গ্রেগ, এটা আপনি প্রথমেই বুঝতে পেরেছিলেন?
মিসেস বেডককের খুন হওয়ার পেছনে কোনো মোটিভ তো খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন তো অন্য কিছু ভাবতেই হবে। ওই মহিলা সেক্রেটারিকে বেশ এফিশিয়েন্ট বলে মনে হলো, সেই সঙ্গে জাস্টিন হ্যাটের প্রতি বেশ অনুরক্ত। বহু সেক্রেটারি তাদের বসের প্রেমে পড়ে, তাই বলে তারা তাদের বসের স্ত্রীকে খুন করে না। আচ্ছা, মেরিনা কি জানে তাকে খুন করার চেষ্টা হয়েছিল? ডাক্তার গিলক্রিস্টের কথা থেকে তো সেরকম মনে হলো না। মেরিনা জানে, কিন্তু স্বামীকে জানাতে চায় না। এদিকে জ্যাসনও একই রকম সন্দেহ করে, কিন্তু স্ত্রীকে জানাতে চায় না। তার ধারণা এত অতিরিক্ত আবেগপ্রবণ মেরিনার আবার নার্ভাস ব্রেকডাউন হতে পারে। শহরের মেয়রকে সন্দেহের তালিকায় রাখা গেলে খুবই খুশি হতেন ইন্সপেক্টর কর্নিশ। আত্মগর্বী ধূর্ত স্বভাবের এই লোকটি সব সময়ই আইন বাঁচিয়ে কাজ করেন, এটাই তার আক্ষেপ। যাই হোক, এখন ক্যাডকের সঙ্গে বসে মিসেস বেডককের আগে এবং ঠিক পরে যে কজন অভ্যাগত এসেছিলেন তাদের মধ্যে কার পক্ষে পানীয়ের সঙ্গে ওই বিষটি মিশিয়ে দেওয়া সম্ভব হতে পারে তা নিয়ে আলোচনা করছিলেন তিনি। বিখ্যাত আমেরিকান অভিনেতা মিস্টার ফেন এবং অভিনেত্রী লোলা ব্রিডস্টার এসেছিলেন। অতীতে মিস্টার ফেনের সঙ্গে মেরিনার যথেষ্ট ঘনিষ্ঠ সম্পর্ক হয়েছিল, আর মেরিনার তৃতীয় স্বামী মেরিনাকে বিয়ে করার জন্য ওই লোলা ব্রিডস্টারকে ডিভোর্স দিয়েছিলেন। কাজেই ওই দুজনের মেরিনার উপর রাগ থাকতেই পারে। কিন্তু 15 বছর পরে খুনের উদ্দেশ্য নিয়ে এই মানুষের ভিড়ের মধ্যে তারা আসবেন কি? সম্ভব নয়। সমবেত সকলেই তো তাদের দিকে তাকিয়েছিলেন, বিখ্যাত অভিনেতা অভিনেত্রী বলে কথা। তাদের পক্ষে ওই অল্প সময়ে সবার অলক্ষ্যে কোনো কিছু করা প্রায় সম্ভব নয়। মার্গারেট বেন্স নামে যে মহিলা ফটোগ্রাফারটি সিঁড়ি থেকে ছবি তুলছিলেন সে হয়তো কিছু দেখতে পারে। এছাড়া বাটলার, গেসিপি, পানীয় তো সেই ঠিক করে রাখছিল। কোনো পাত্রে ক্যামলো মিশিয়ে দেওয়া তার পক্ষে তো সব থেকে সুবিধার। স্টুডিওর ক্যান্টিনে দুজন মহিলা কর্মীও সেদিন ওই পার্টিতে কাজে সাহায্য করতে এসেছিলেন। এদের সকলের সঙ্গে কথা বলতে হবে। এছাড়া এরকম ক্ষেত্রে স্বামীকেই তো সর্বপ্রথম আসামির তালিকায় রাখা হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জাসন হ্যাট। তবে সে যে তার স্ত্রীকে খুবই ভালোবাসে এই কথাটা স্টুডিও মহলে খুবই উচ্চারিত তথ্য। স্ত্রীকে পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য বিপুল অর্থ ব্যয়ে একটি ছবি করছে সে। মেরিনার হাত থেকে মুক্তি পাবার বাসনা থাকলে তাকে তো ডিভোর্স করলেই পারতেন। দুজনের কথোপকথনের মধ্যে টেলিফোন বেজে উঠল। গ্যাসিংটন হল থেকে জানানো হচ্ছে মেরিনা গ্রেগ ইন্সপেক্টরের সঙ্গে কথা বলতে প্রস্তুত আছেন। একটুও সময় নষ্ট না করে ঝড়ের গতিতে গ্যাসিংটন হলের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন ক্যাডক। চিত্রতারকা বলে কথা, এদের মত পরিবর্তিত হতে কতক্ষণ? দোতলায় নিজের শোবার ঘর সংলগ্ন ব্যক্তিগত বসার ঘরে ক্যাডককে দর্শন দিলেন মেরিনা। ডার্ট ক্যাডক ভেবেছিলেন অসুস্থ শয্যাশায়ী মেরিনাকে দেখবেন, কিন্তু দেখলেন সোফায় গা এলিয়ে বসে আছেন মেরিনা। বেশ প্রাণোচ্ছল চেহারা, খুব অল্প প্রসাধন সত্ত্বেও তার প্রকৃত বয়স বোঝা যাচ্ছে না। বিশেষ যথেষ্ট আকর্ষণীয় দেখাচ্ছে। ক্যাডককে দেখে করমর্দন করতে হাত বাড়িয়ে দিলেন মেরিনা। চিফ ইন্সপেক্টর ক্যাডক, আমি অত্যন্ত লজ্জিত আপনার সঙ্গে আগে কথা বলতে পারিনি বলে। এই দুর্ঘটনা ঘটার পর আমি নিজেকে সংযত রাখতে পারিনি। বড় রকমের একটা ধাক্কা খেয়েছিলাম, তাই এই অসুস্থতা। আপনি আপসেট হয়ে পড়বেন, এটাই তো স্বাভাবিক। সে তো সকলেই অল্প বিস্তর হয়েছে, মাঝখান থেকে আমি একটু বাড়াবাড়ি করে ফেললাম। তার কি বিশেষ কোনো কারণ ছিল না? হ্যাঁ, আপনি ঠিকই অনুমান করেছেন। বিশেষভাবে বিচলিত হবার কারণ অবশ্যই ছিল আমার। আমি একেবারেই সাহসী নই। বুঝতে পেরেছিলাম কেউ আমাকে মারার চেষ্টা করছে, কিন্তু ইন্সপেক্টর, আমি মরতে চাই না। কেন আপনার মনে হচ্ছে যে কেউ আপনাকে হত্যা করতে চাইছে? চক্ষু বিস্ফারিত হয়ে গেল মেরিনার।
কেননা যে গ্লাসে বিষ মেশানো ছিল সেটা আমার ছিল। ওই হতভাগ্য ভদ্রমহিলা ভুল করে সেটা পান করেছিলেন। অবশ্য পরিস্থিতির প্রয়োজনেও বলতে পারেন। এছাড়া কি মিসেস গ্রেগ, খুলে বলুন। হ্যাঁ, জ্যাসন বলেছে সবকিছুই যেন আমি বলে দিই। আপনি ওকে আপনার সন্দেহের কথা জানিয়েছেন? প্রথমে জানাতে চাইনি, কিন্তু ডাক্তার গিলক্রিস্ট বললেন আমার ওকে জানানো উচিত। দেখলাম আমার মতো একই বিশ্বাস জ্যাসনেরও, কিন্তু আমি বিচলিত হয়ে পড়ব মনে করে আমাকে কিছু জানাতে চায়নি। বেচারা আমাকে একেবারে বোকা মনে করে। আপনি এখনো বলেননি কেন আপনার সন্দেহ হয়েছে যে কেউ আপনাকে হত্যা করতে চাইছে। একটু সময় অপেক্ষা করে থাকলেন মেরিনা। তারপর নিজের হ্যান্ডব্যাগটা টেনে নিয়ে তার থেকে এক টুকরো কাগজ বের করে নিয়ে বাড়িয়ে দিলেন ক্যাডকের দিকে। ইন্সপেক্টর দেখলেন একটি কাগজে টাইপ করে লেখা আছে, পরের বার আর তুমি রেহাই পাবে না। এটা কোথায় পেলেন? স্নান করে এসে দেখি এটা আমার ড্রেসিং টেবিলের উপর রয়েছে। তাহলে বাড়ির মধ্যেকারই কোনো লোক? তা নাও হতে পারে। আমার জানলার ধারের ব্যালকনিতে যে কেউই বেয়ে উঠে আসতে পারে, তারপর সেখান থেকে ওটা ড্রেসিং টেবিলের উপর ফেলে দিয়ে যাওয়া যেতেই পারে। এই ধরনের বার্তা কি প্রথম পেলেন? একটু ইতস্তত করলেন মেরিনা, তারপর বললেন, না তা নয়। অন্যগুলি সম্পর্কে কি আমাকে বলবেন? 3 সপ্তাহ আগে আমরা যখনই এই বাড়িতে থাকতে এলাম, তখন একদিন এই বাড়িতে নয়, স্টুডিওতে আমার হাতে এসেছিল এরকম একটা চিরকুট। তাতে লেখা ছিল, মৃত্যুর জন্য তৈরি হও। আমি ভেবেছিলাম কেউ ঠাট্টা করছে আমার সঙ্গে, চিরকুটটা ছিঁড়ে ফেলে দিয়েছিলাম। কাউকে বলেননি এসব কথা? না, আসলে অত গুরুত্ব দিইনি। সেই সময় একটা গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং নিয়ে সবাই ব্যস্ত ছিলাম আমরা। তারপর কি আর এরকম চিঠি এসেছিল? হ্যাঁ, ওই মেলা যেদিন বসেছিল সেই দিনই একজন মালি এসে বলল একজন লোক আমাকে একটা চিঠি দিতে বলে চলে গেছে। আমি ভেবেছিলাম সেদিনের উৎসবের আয়োজন বিষয়ে কিছু হবে। চিঠিটা খুলে দেখি তাতে লেখা আছে, আজই তোমার জীবনের শেষ দিন। চিঠিটা কোথায়? ওটা তো মুড়ে তখন যে ড্রেসিং গাউনটা পরেছিলাম তারই পকেটে রেখেছিলাম, পরে আর খুঁজে পাইনি। কে এই ধরনের চিঠি পাঠাতে পারে বলে আপনার মনে হয় মিস গ্রেগ? বিন্দু মাত্র ধারণা নেই আমার। আপনি একজন বিখ্যাত মহিলা, জীবনে বহুবার সার্থকতার মুখ দেখেছেন, পেশাগত ক্ষেত্রে এবং ব্যক্তিগত জীবনেও। বহু মানুষ আপনার প্রেমে পড়েছে, আপনাকে বিবাহ করতে চেয়েছে, মহিলারা আপনাকে ঈর্ষা করেছে। আপনার কাছে প্রেম নিবেদন করে প্রত্যাখ্যাত হয়েছে বহু পুরুষ। আপনার জীবনে এই ধরনের অভিজ্ঞতার ক্ষেত্রটা খুবই বিস্তৃত, তবু এর মধ্যে থেকে কোনো ইঙ্গিত কি আপনি পাচ্ছেন না? এরকম চিঠি এদের মধ্যে যে কেউই লিখতে পারে, বিশেষ করে কাউকে তো আমি সন্দেহ করতে পারছি না। না মিস গ্রেগ, যে কোনো লোকই হতে পারে না। কোনো একটি বা দুটি বিশেষ নামের কথা কি আপনার মনে পড়ছে না? স্টুডিওর কোনো কর্মী বা আপনার বন্ধু গোষ্ঠীর মধ্যে কেউ? এমন সময় দরজা খুলে ঘরে ঢুকলেন মেরিনার স্বামী জ্যাসন হ্যাড। তার দিকে ফিরে আবেদনের হাত বাড়িয়ে দিলেন মেরিনা। জ্যাসন, প্রিয়তম, ইন্সপেক্টর বলছেন ওই চিঠিগুলি কে লিখেছে সেটা আমার জানা উচিত, কিন্তু তুমি তো জানো আমি তা জানি না। এ সম্বন্ধে আমাদের দুজনেরই কোনো ধারণা নেই। ইন্সপেক্টর ক্যাডকের মনে হলো মেরিনা যেন ভয় পাচ্ছেন, তার স্বামী কিছু বলে ফেলতে পারেন, তাই আগে থেকে তাকে সাবধান করে দিলেন। চোখে একরাশ ক্লান্তি ও মুখে বিমর্ষতা নিয়ে এগিয়ে এলেন জ্যাসন হ্যাড। আমি জানি কথাটা আপনার কাছে বিশ্বাসযোগ্য বলে মনে হচ্ছে না ইন্সপেক্টর, কিন্তু সত্যি বলছি, এ ব্যাপারে মেরিনা বা আমার বিন্দুমাত্র ধারণা নেই। তার মানে আপনাদের কোনো শত্রু নেই বলে মনে করেন?
ইন্সপেক্টরের গলায় চাপা বিদ্রুপের সুর। শত্রু? না, ঠিক সেই অর্থে শত্রু তো কেউ নেই। আমাদের সঙ্গে স্বার্থে সহমত নয়, আমাদের কাজকর্ম পছন্দ করে না এমন অনেক লোক আছে হয়তো, কিন্তু তাই বলে পানীয়ে বিষ মিশিয়ে হত্যা করতে চাইবে এমন প্রতিহিংসা পরায়ণ তো কেউ নেই। কিন্তু সেই কাজটা করার সুযোগ তো অল্প কয়েকজনেরই ছিল সেদিন, তাই না মিস গ্রিগ? কিন্তু আমি তো কিছুই দেখিনি। আমার নিজের গ্লাসের পানিয়ে অন্য কেউ কিছু মেশাতে গেলে আমি নিশ্চয়ই দেখতে পেতাম ইন্সপেক্টর। আমার মনে হচ্ছে আপনি যতটুকু জানেন ততটুকু বলছেন না মিস গ্রিগ। না, এটা সত্যি নয়। জ্যাসন, তুমি ওকে বলো এটা সত্যি নয়। আমি কিছুই গোপন করছি না। আর একটা কথা আপনাকে জিজ্ঞেস করি মিস গ্রিগ, সেদিন সমবেত অতিথিদের মধ্যে একজন বলেছেন মিসেস বেডককের সঙ্গে কথা বলতে বলতে আপনি একসময় সম্পূর্ণ অন্যমনস্ক হয়ে অন্যদিকে তাকিয়েছিলেন। আপনার মুখে ফুটে উঠেছিল আতঙ্কের ছাপ। আপনি কি কাউকে দেখে ভয় পেয়েছিলেন? কে বলেছে কথা? কাকে দেখে ভয় পাবো? তখন সিঁড়ি দিয়ে যারা উঠে আসছিলেন তাদের কাউকে দেখে? অসম্ভব, আমি ওদের দেখে ভয় পাবো কেন? তবে একটা কথা আপনাকে বলতে পারি, আমাদের জীবনটাই এমন, ভক্ত দর্শকদের কাছ থেকে আমাদের দিনের পর দিন একই ধরনের কথা শুনতে হয়। মুখে হাসি ফুটিয়ে সেই সব কথা শোনার চেষ্টাও করি, কিন্তু সব সময় সব অবস্থায় সেটা বেশিক্ষণ সহ্য হয় না। তাই সে সময় আমরা মাঝে মাঝে কিছুই শুনি না, কিছুই দেখি না, মনকে সম্পূর্ণ শূন্য করে দিই, না হলে সহজে ক্লান্ত হয়ে পড়ব। যে সেরকমই কিছু হয়তো ঘটেছিল সেদিন, তাই না জ্যাসন? হ্যাঁ ডার্লিং, তুমি অন্যমনস্ক হয়ে পড়েছিলে। আমি তোমাকে সচকিত করার জন্য মৃদু ধাক্কাও দিয়েছিলাম। তারপরেই তোমাদের দুজনকে পানীয়ের গ্লাস দেওয়া হয়। মিস্টার হ্যাট, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আপনার স্ত্রীর নিরাপত্তা বিষয়ে চিন্তিত হবার যথেষ্ট কারণ আছে। ওর জীবনের উপর একবার আক্রমণের চেষ্টা হয়েছে, ভয় দেখানো চিঠি এসেছে বেশ কয়েকটি। এতে কি এটাই মনে হয় না যে এমন কেউ সেদিন মেলায় এসেছিল, হয়তো এখনো এই বাড়িতেই আছে, আপনাদের খুবই পরিচিত কোনো মানুষ সেই অপরাধী হতে পারে? কাজে ওনার নিরাপত্তার জন্য সবকিছু জানাটা আমার খুব দরকার। স্ত্রীর দিকে ফিরে বললেন জ্যাসন হ্যাট। শুনলে তো ইন্সপেক্টর কি বললেন? দোহাই তোমার মেরিনা, এমন যদি কোনো কথা থাকে যা আমি জানি না অথচ তুমি জানো, সেটা এখন প্রকাশ করে দাও। প্রায় কান্নার মতো শোনালো মেরিনার কথাগুলো। কিন্তু আমি সত্যিই তো এ ব্যাপারে কিছু জানি না, বিশ্বাস করো আমাকে। সেদিন আপনি ভয় পেয়েছিলেন? আমি কাউকে ভয় পাই না। শুনুন মিস গ্রেগ, সিঁড়ি দিয়ে তখন আপনার দুজন পুরনো বন্ধু উঠছিলেন, যাদের দেখে আপনি খুব অবাক হয়েছিলেন। এদের সঙ্গে বহুদিন যোগাযোগ ছিল না আপনার। আমি মিস্টার ফেন এবং মিস ব্রিডস্টারের কথা বলছি। আপনি জানতেন না ওরা আসবেন, তাই না? না, ওরা যে আমেরিকা থেকে ইংল্যান্ডে এসেছেন সে কথাই তো জানতাম না আমরা, জ্যাসন হ্যাট বললেন। মেরিনা বললেন, কিন্তু আমি ওদের দেখে আনন্দিত হয়েছিলাম। লোলা ব্রিডস্টার আপনার তৃতীয় স্বামী রবার্ট ট্রাস্কটের প্রথমা স্ত্রী ছিলেন, তাই না? এবার অসহিষ্ণু হলেন মেরিনা। উফ, সে কথা সবাই জানে, ওটা আপনি আবিষ্কার করছেন বলে মনে করবেন না। সে সময় ব্যাপারটা নিয়ে একটু হট্টগোল হয়েছিল ঠিকই, তবে এর কোনো রেশ থেকে যায়নি। মিস লোল কি তখন আপনাকে ভয় দেখিয়েছিলেন? হ্যাঁ, কিন্তু এই ধরনের ভীতি প্রদর্শনকে কেউ গুরুত্ব দেয় না। একটা পার্টিতে এরকম একটা ঘটনা ঘটেছিল বটে, যদি লোলার হাতে তখন পিস্তল থাকতো হয়তো আমায় গুলি করেই দিত, তবে সৌভাগ্যক্রমে সেটা ছিল না। এসবই ঘটেছিল বহু বছর আগে। এই ধরনের ভাবাবেগগুলো দীর্ঘস্থায়ী হয় না, তাই না জ্যাসন? হ্যাঁ, মেরিনার কথার মধ্যে সত্যতা আছে ইন্সপেক্টর, তবে আমি আপনাকে বলতে পারি সেদিন আমার স্ত্রীর পানীয়ে বিষ মেশানোর কোনো সুযোগই ছিল না।
আমি লোলা ব্রিডস্টারের প্রায় সবসময় কাছেই ছিলাম, আর এত বছর পর ইংল্যান্ডে এসে লোলা আমার স্ত্রীকে খুন করতে উদ্যত হবে, এটা পুরোপুরি কল্পনা। এছাড়া মেরিনার গ্লাসের কাছাকাছি যাওয়ার সুযোগই পায়নি সে। আর মিস্টার ফেন, সে আমারে জ্যাসনের অনেক দিনের বন্ধু, বিশেষ করে আমার প্রিয় বন্ধুদের একজন ছিল। তাকে ভয় পাওয়ার কোনো কারণ আমার ছিল না। ওকে দেখে আমি যেমন বিস্মিত তেমনি আনন্দিত হয়েছিলাম। আমেরিকার টেলিভিশন জগতে এখন তিনি একজন বিশিষ্ট ব্যক্তিত্বের আসন অর্জন করছেন। ধন্যবাদ মিস গ্রেগ। পরে যদি কখনো মনে হয় আমাকে বিশ্বাস করে আরো কিছু কথা বলতে চান, তবে তা করতে দ্বিধা করবেন না। শেষ হল আগাথা ক্রিস্টির লেখা উপন্যাস দ্য মিরর ক্র্যাকড ফ্রম সাইড টু সাইড এর প্রথম পর্ব। শেষ পর্ব নিয়ে ফিরছি খুব শিগগিরই।